জন লক was the 7th century British empiricist philosopher. জন লক কিন্তু একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক ছিল। এতদিন আমরা পড়েছিলাম হচ্ছে বুদ্ধিবাদী দার্শনিক যারা ছিলেন হচ্ছে স্পিনোজা, লাইবনিজ এন্ড ডেকার্ট। তারা কিন্তু স্পিনোজা, লাইবনিজ, ডেকার্টের দর্শন পড়েছিলাম, তারা কিন্তু ছিল হচ্ছে বুদ্ধিবাদী দার্শনিক। আজকে থেকে কিন্তু আমরা অভিজ্ঞতাবাদী দার্শনিক স্টার্ট করলাম। এবং লক কিন্তু ছিলেন একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক এবং তাকে কিন্তু ফাদার অফ লিবারালিজম বলা হয়। খাতায় কিন্তু নোটস করবে, যেগুলো বলবো খাতায় নোটস করে নেবে। জন লককে কিন্তু ফাদার অফ লিবারালিজম বলা হয়। এবং নো আইডিয়াস আর ইনেট, নো আইডিয়াস, কোনো ধারণা নয় সহজাত। এইটা দিয়ে বারবার কোশ্চেন দেয়, নো আইডিয়াস আর ইনেট, এটা কিন্তু লকের উক্তি। ঠিক আছে, এই ইনেট আইডিয়া কনসেপ্টটা কিন্তু ডেকার্ট এনেছিলেন। মনে রাখবে যে এই ইনেট আইডিয়া, সহজাত ধারণা, এই কনসেপ্টটা কিন্তু ডেকার্ট এনেছিলেন। কিন্তু লাইবনিজ বলছি সরি, লক কিন্তু এই ইনেট আইডিয়াসের ধারণাটাকে খণ্ডন করেছিল। তিনি বলেছিল যে কোনো ধারণা সহজাত হতে পারে না, নো আইডিয়াস আর ইনেট। এবং লকের কিন্তু কিছু বিখ্যাত বই রয়েছে, সেগুলো দেখো। A letter concerning tolerations and easy concerning human understanding, some thoughts concerning education, two treatises of the civil governments, the reasonableness of the Christianity. তোমাদের কারোর ওয়াই মেসি বইটা থাকলে কিন্তু একটু সামনে খুলে রাখবে, কারণ আমি আজকে নোটস দেখেও পড়াবো কিছু কিছু, আর ওয়াই মেসি যদি কারোর না থাকে আমি পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে, এখানে কাদের নেই ওয়াই মেসি বইটা, যে ওয়াই মেসি বইটা কাদের নেই এখানে? এ ক্রিটিক্যাল হিস্ট্রি অফ দ্য ওয়েস্টার্ন ফিলোসফি ওয়াই মেসি, এই বইটা কার কাছে আছে আর কার কাছে নেই তোমাদের এখানে? আচ্ছা, আমি পিডিএফ দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, যাদের নেই আমি পিডিএফ দিয়ে দেবো। ঠিক আছে, তো নোটসটাও দেখো, আমি সবটা মিলিয়ে মিশিয়ে পড়াবো। এই লকের বিখ্যাত যে গ্রন্থগুলো ছিল তার মধ্যে কিন্তু তার চিফ যে ওয়ার্কটা ছিল সেটা কিন্তু ছিল ইজি কনসার্নিং এন্ড হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। এটা কিন্তু দিয়ে অনেক সময় কোশ্চেন দেয়, এন্ড ইজি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, এটা কার লেখা? এটা কিন্তু জন লকের লেখা, আর এটা কিন্তু তার চিফ ওয়ার্ক ছিল। লক কিন্তু প্রথমে বলেছিল যে জ্ঞান কোথা থেকে আসে? সবকিছুই যে আমাদের বুদ্ধি থেকে আসে না, সহজাত ধারণা থেকে আসে না। জ্ঞান কিন্তু আমাদের বাহ্যিক জগতের ওপর অনেকাংশে নির্ভর করে। এবং প্রথমে কিন্তু জন লক সবার সামনে এটা কিন্তু তুলে ধরার চেষ্টা করে। হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং মানে কিন্তু মানুষের বোধ শক্তির সীমানাটা কত দূর, এবং মানুষ কোন জ্ঞানটা লাভ করতে পারে এবং কোন জ্ঞানটা লাভ করতে পারে না, এর সীমানা নির্ধারণ করেছিলেন। এবং ম্যাথমেটিক্স এর সাহায্যে গাণিতিক সত্য জ্ঞান লাভ করা সম্ভব, এমন কিন্তু একটা ব্যাপার রয়েছে। এবং যে গাণিতিক সত্য ছাড়া কিন্তু কোনো জ্ঞান লাভ করা সম্ভব হয় না। লক কিন্তু একটা জিনিস বোঝাতে চেয়েছিলেন যে সাইকোলজি অ্যাজ অ্যান এম্পিরিক্যাল সায়েন্স। জন লক প্রথমে প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন, মানুষের মন নিয়ে তিনি কিন্তু চর্চা করেছিলেন। ভালোভাবে কিন্তু বুঝবে, লকের দর্শন একটু কঠিন রয়েছে, তো ভালোভাবে বুঝবে জায়গাটা। তিনি কিন্তু কি করেছিলেন? প্রথমে কিন্তু জন লক প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন যে মানুষের মন নিয়ে তিনি কিন্তু চর্চা করেছিলেন, এবং জ্ঞানগুলো কিভাবে আমাদের মনের মধ্যে একটা ফার্নিশ হয়, এই নিয়ে কিন্তু তিনি, দেখো এখনো জয়েন করার চেষ্টা করছি, দাঁড়াও এক মিনিট। বলছিলাম জন লক কিন্তু বলেছিলেন যে মানুষের মন নিয়ে তিনি কিন্তু চর্চা করেছিলেন, এবং জ্ঞানগুলো কিভাবে মানুষের মনের মধ্যে একটা ফার্নিশ হয়, এই নিয়ে কিন্তু তিনি চর্চা করতে লাগলেন। তিনি বলেছিলেন যে সাইকোলজি অ্যাজ অ্যান এম্পিরিক্যাল সায়েন্স, এই কোটেশনটা দিয়েও তুলে দেয়। সাইকোলজি লিখে রাখো, সাইকোলজি অ্যাজ অ্যান এম্পিরিক্যাল সায়েন্স, মানুষের মনস্তত্ত্ব যে
সম্পর্কে জ্ঞান লাভ করেছে, মানুষের জ্ঞানটা ঠিক নাকি ভুল, এটাকে একটা জাস্টিফাই করার জন্য তিনি কিন্তু বাহ্য জগতের যে অ্যাকচুয়াল ডেটা রয়েছে তার সাথে কিন্তু তুলনা করে আগে দেখতে হবে। যদি আমি তুলনা না করে দেখি, আমাদের সাইকোলজি মানে কি, মনোবিজ্ঞানে কোনো জ্ঞান ঠিক বা কোনো জ্ঞান ভুল, এটা কিন্তু একটা অ্যাকচুয়াল ডেটা নিয়ে যদি আমি তুলনা করি, তাহলে কিন্তু আমি ভাববো আমি ঠিকটা জানছি নাকি ভুলটা জানছি। এবং বাহ্য জগতের সঙ্গে যদি জ্ঞানের মিল থাকে, যেই বাহ্য জগৎ রয়েছে, আমাদের তো বাহ্য জগৎ রয়েছে, সেই বাহ্য জগৎটার সঙ্গে যদি সেই জ্ঞানটার মিল থাকে, তাহলে সেটা ঠিক হবে, তাহলে সেই জ্ঞানটা ঠিক হবে। এবং বাহ্য জগতের সাথে যদি সেই জ্ঞানটার কোনো মিল না থাকে, তাহলে কিন্তু সেই জ্ঞানটা ভুল হবে। এবং জন লক বলেছিলেন যে সাইকোলজি ইজ অ্যান এম্পিরিক্যাল সায়েন্স and he introduced historical methods in philosophy. আমাদের যে জ্ঞানটা হচ্ছে, আমাদের যে জ্ঞানটা হয়, সেটা কিন্তু জয়েন করার চেষ্টা করছে, এক মিনিট দাঁড়াও তো। জ্ঞানটা কখন ঠিক হবে? জ্ঞানটা তখনই ঠিক হবে যদি সেটা বাহ্য জগতের সাথে যদি জ্ঞানের মিল থাকে, তাহলে সেটা ঠিক কিন্তু হবে। এবং বাহ্য জগতের সাথে যদি কোনো জ্ঞানের মিল না থাকে, তাহলে কিন্তু সেটা ভুল হবে। এবং জন লক বলেছিলেন যে সাইকোলজি ইজ অ্যান এম্পিরিক্যাল সায়েন্স। ওয়াই মেসির বইটাতে এগুলো লেখা রয়েছে। সাইকোলজি যদি থাকে তোমাদের আমি পাঠিয়ে দেবো, যদি নাও থাকে। সাইকোলজি ইজ অ্যান এম্পিরিক্যাল সায়েন্স and he introduced historical methods in philosophy. আমাদের যে জ্ঞানটা হচ্ছে, আমাদের যে জ্ঞানটা হয়, বুদ্ধিতে এমন কোনো জ্ঞান ছিল না যেটা আমাদের অভিজ্ঞতায় নেই। এটা কিন্তু লক বললো। আগের ফিলোসফাররা কি বলেছিল? ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ বলেছিল যে আমরা বুদ্ধির মাধ্যম দিয়ে জ্ঞান লাভ করতে পারি, অভিজ্ঞতার কোনো স্থানই নেই। তাদের দর্শনে কিন্তু অভিজ্ঞতার কোনো স্থানই নেই, তারা কিন্তু রেশনালিস্ট ফিলোসফার ছিল। কিন্তু জন লক কিন্তু এম্পিরিসিস্ট। তিনি বলল যে লক বলল যে জ্ঞানটা আমি লাভ করব, তা আমাদের কিন্তু অভিজ্ঞতার সাহায্যে কিন্তু আমরা লাভ করব, এবং আমরা এক্সপেরিয়েন্সের সাহায্যে কিন্তু সেটা লাভ করব। এই জন্যই কিন্তু লককে ব্রিটিশ অভিজ্ঞতাবাদী বলা হয়। এবং যে জ্ঞানটা লাভ করি তা কিন্তু অভিজ্ঞতার মাধ্যম দিয়েই পাই। এই জন্য লিখে নাও, লক হলেন কিন্তু মডারেট এম্পিরিসিস্ট ফিলোসফার। কি? মডারেট এম্পিরিসিস্ট ফিলোসফার, নরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক। লক কিন্তু হলেন মডারেট এম্পিরিসিস্ট ফিলোসফার, নরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক। লিখে নাও, লক কিন্তু অভিজ্ঞতাবাদের, যদি তোমাদের দেয় যে অভিজ্ঞতাবাদের জনক কে, অভিজ্ঞতাবাদের জনক কিন্তু লক। তিনি কিন্তু মডারেট এম্পিরিসিস্ট ফিলোসফার। লক কিন্তু মডারেট এম্পিরিসিস্ট ফিলোসফার। লিখে নাও এটা। এবং লক এমন সময় জন্মগ্রহণ করেছিলেন, তখন সেই সময়কার দার্শনিকদের মধ্যে ম্যাথামেটিক্সের প্রতি কিন্তু একটা আসক্তি ছিল। এবং ওই তখনকার মানে লকের সময়কার দার্শনিকরা কিন্তু ম্যাথামেটিক্সের মাধ্যম দিয়ে সবকিছুকে ব্যাখ্যা করার চেষ্টা করত। এবং মানুষের যে জ্ঞান, মোরাল অ্যান্ড রিলিজিয়াস আইডিয়াস, এইগুলোকে কি করে একটা জ্যামিতির মধ্য দিয়ে ব্যাখ্যা করত। মানুষের মধ্যে যে মোরালিটি নীতি সম্পর্কে ধারণা রয়েছে, সবার মধ্যে ইন জেনারেল কিন্তু এই ধারণাটা রয়েছে। এবং মোরালিটি এন্ড ডিভাইনিটি আর দোজ পার্টস অফ দ্য নলেজ দ্যাট ম্যান আর মোস্ট কনসার্ন টু বি ক্লিয়ার ইন মোরালিটি, ডিভাইনিটি, রিলিজিয়াস আইডিয়াস। যে তিনি বলেছিলেন যে সংখ্যার মাধ্যম দিয়ে বিচার করা কোনো কিছুকে যাবে না,
তিনি কিন্তু বলেছিলেন যে সংখ্যার মাধ্যম দিয়ে কোনো কিছুকে বিচার করা যায় না। লক বলেন যে ম্যাথামেটিক্স সবসময় ভ্যালিড নলেজ দিলেও কিন্তু সংখ্যার মাধ্যম দিয়ে সবকিছুকে বিচার করা যায় না। পিথাগোরাস একমাত্র বলেছিলেন যে নাম্বারের মাধ্যম দিয়ে সবকিছুকে বলা যায়, বিচার করা যায়, এটা কিন্তু পিথাগোরাস দিয়েছিলেন। কিন্তু লক কিন্তু এটা বললেন না। লক বললেন যে ম্যাথামেটিক্স সবসময় ভ্যালিড নলেজ দেয়, ইট হ্যাজ সাম লিমিটেশন, কিছু আবার লিমিটেশনসও রয়েছে এই ম্যাথামেটিক্স এর মধ্যে। সব কিন্তু সবসময় সুনিশ্চিত জ্ঞান কিন্তু ম্যাথামেটিক্স এর মাধ্যম দিয়ে আমরা লাভ নাও করতে পারি, এটা কিন্তু আবার লক বললেন। এবং তিনি বললেন যে মোরাল আইডিয়া গড সম্পর্কে নিশ্চিত জ্ঞান, তিনি কিন্তু গডের অস্তিত্বকে স্বীকার করেছিলেন। লক কিন্তু গডের অস্তিত্বকে স্বীকার করেছিলেন, এটা লিখে নাও। লক কিন্তু কোনো নিরীশ্বরবাদী ছিলেন না, তিনি কিন্তু গডের অস্তিত্বকে স্বীকার করেছিলেন। এবং তাই জন্য কিন্তু লককে নরমপন্থী অভিজ্ঞতাবাদী, নরমপন্থী কিন্তু অভিজ্ঞতাবাদী দার্শনিক বলা হয়। এবং তিনি বলেছিলেন যে ম্যাথামেটিক্স এর মাধ্যম দিয়ে সুনিশ্চিত জ্ঞান লাভ করা গেলেও তার মধ্যে কিছু লিমিটেশনসও রয়েছে। আমাদের সব জ্ঞানই কিন্তু কম বেশি আমাদের অভিজ্ঞতার মাধ্যম দিয়ে আসে, লক বললেন। ফার্স্ট, এই কথাটা কিন্তু ফার্স্ট কে বলেছিলেন? জন লক বলেছিলেন যে আমাদের সব জ্ঞানই কিন্তু কম বেশি অভিজ্ঞতার মাধ্যম দিয়ে আসে। এবং অভিজ্ঞতার সাথে সাথে কিন্তু ইন্ডাকটিভ মেথডস, ইন্ডাকটিভ মেথড মানে কে বলবে? ইন্ডাকটিভ মেথডের মানে কি কেউ জানো? ইন্ডাকটিভ মেথডস, আরোহ পদ্ধতি, আমরা লজিকে পড়েছি কিন্তু এগুলো, আরোহ পদ্ধতি, অবরোহ পদ্ধতি পড়েছি তো এগুলো লজিকে। ইন্ডাকটিভ মেথডস, ডিডাকটিভ মেথডস, একদম লজিক যখন শুরু করেছিলাম এগুলো পড়েছিলাম। সো তিনি বলেছিলেন যে, লক বলেছিলেন যে অভিজ্ঞতার সাথে সাথে কিন্তু এই ইন্ডাকটিভ মেথডস এন্ড ম্যাথমেটিক্যাল মেথডকে তিনি কিন্তু গুরুত্ব দিয়েছেন। এবং যুক্তি, বিচার, বিশ্লেষণ কোনোটাকেই তিনি অস্বীকার করছেন না। তিনি ঈশ্বর সম্পর্কে ভিত্তি করে সবকিছুটাকে করছেন, কিন্তু জ্যামিতিক জ্ঞান, গাণিতিক জ্ঞান, যুক্তিবিদ্যার জ্ঞানকেও তিনি কিন্তু স্বীকার করে নিয়ে কিন্তু তিনি অভিজ্ঞতাবাদের সমর্থক। এটা কিন্তু না যে তিনি অভিজ্ঞতাবাদের সমর্থক বলে তিনি যুক্তি, বিচার, বিশ্লেষণকে সমর্থন করেনি, তিনি কিন্তু এগুলোকেও সমর্থন করেছিলেন। যুক্তি, বিচার, বিশ্লেষণ কোনোটাকেই তিনি কিন্তু অস্বীকার করেননি। এবং তিনি কিন্তু ঈশ্বর সম্পর্কের ভিত্তি করেই সবকিছুটাকে করেছিলেন তার দর্শনে। তিনি বলেছিলেন যে অভিজ্ঞতার মাধ্যম দিয়েই প্রথম আমরা জ্ঞান লাভ করতে পারি। কি বললেন? তিনি বলেছিলেন যে অভিজ্ঞতার মাধ্যম দিয়েই প্রথম আমরা জ্ঞান লাভ করতে পারি। তিনি প্রথমে তার ইজি কনসার্নিং এন্ড দ্য হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, তার কিন্তু একটা চিফ ওয়ার্ক ছিল ইজি কনসার্নিং এন্ড দ্য হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। এই গ্রন্থে কিন্তু তিনি সুনিশ্চিত জ্ঞানটা কিভাবে লাভ করা যাবে, এর বাইরেও মানুষের বোধ শক্তি কি করে কাজ করে, কোন ক্ষেত্রে মানুষ অভিজ্ঞতার সাহায্যে জ্ঞান লাভটা করছে, এবং জ্ঞানের যে সীমানা নির্ধারণ, এই কাজটা কিন্তু লক প্রথম তার কোন গ্রন্থে করেছিলেন? দ্য ইজি কনসার্নিং এন্ড দ্য হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, এটা কিন্তু তার চিফ ওয়ার্ক ছিল। এবং ইজি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং গ্রন্থে কিন্তু তিনি রিফিউটেশনস অফ দ্য ইনেট আইডিয়া, এই লাইবনিজ, ডেকার্ট, স্পিনোজা, এরা কিন্তু এই ইনেট আইডিয়াকে স্বীকার করেছিলেন। আর ইনেট আইডিয়ার কনসেপ্টটা প্রথম কে এনেছিলেন? আমি বলেছি ফার্স্টে, বলো কে এনেছিলেন? ইনেট আইডিয়ার কনসেপ্টটা প্রথম কে এনেছিলেন? দেখি তোমাদের মনে আছে নাকি? ইনেট আইডিয়ার কনসেপ্ট একদম একদম ঠিক বলছো, ডেকার্ট এনেছিলেন। এই ইনেট আইডিয়াস এর কনসেপ্ট কিন্তু ডেকার্ট এনেছিলেন। কিন্তু লক কিন্তু এই ইনেট আইডিয়াসকে খণ্ডন করলেন তার ইজি কনসার্নিং এন্ড দ্য হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং এই বুকটায়। তিনি কিন্তু রিফিউট করলেন ইনেট আইডিয়াসকে।
সহজাত ধারণাকে তিনি কিন্তু খণ্ডন করতে প্রয়াসী হলেন এবং প্রথমে তিনি কিন্তু এই সহজাত ধারণাকে কিভাবে খণ্ডন করেছেন এটাতে কিন্তু তিনি আসলেন। দেখো, Locke arguments against the innate ideas easy concerning human understanding। এই গ্রন্থে কিন্তু তিনি তার জ্ঞান তত্ত্ব নিয়ে পুরো ডিসকাশন করেছেন, তার লকের জ্ঞান তত্ত্ব এপিস্টেমোলজিক্যাল দিকটা নিয়ে, এবং ইনেট আইডিয়াস কি কিন্তু প্রচলন করেছিলেন। রত্নদীপ বলল যে রেনে ডেকার্টস, একদম ঠিক বলেছে, রেনে ডেকার্ট কিন্তু প্রচলন করেছিলেন। By innate ideas, Locke understands ideas which the mind simply finds in itself, as distinguished from those ideas which it receives from outside or those which it creates within itself। মন ভালোভাবে বোঝো এই জায়গাটা। লক কেন এই ইনেট আইডিয়াস এর এগেইনস্টে গেলেন? মন নিজেই নিজের মাধ্যম দিয়ে এই ধারণাকে লাভ করতে পারে এবং তারপরে যেটা আমি আসবো, সেন্সেশন হয়ে গেল, এবার আমি আসবো হচ্ছে হোয়াট ইজ রিফ্লেকশন। হোয়াট ইজ রিফ্লেকশন? রিফ্লেকশন মানে, আগে আমরা জানবো যে রিফ্লেকশন মানে কি। রিফ্লেকশন টেলস আস অ্যাবাউট দ্য ইন্টারনাল ওয়ার্ল্ড। এটা আমি ওয়াই মেসির বই থেকে পড়াচ্ছি, এখানে নোটসে নেই জায়গাটা, আমি দিয়ে দেবো তোমাদের। রিফ্লেকশন টেলস আস অ্যাবাউট দ্য ইন্টারনাল ওয়ার্ল্ড। আমাদের যে চিন্তন, বিশ্বাস, যুক্তি, সন্দেহ, মনের ক্রিয়া সম্পর্কে যখন মন সচেতন হয়, যখন মন আমাদের এই মন যে ক্রিয়াগুলো করে সেই সম্পর্কে যখন সচেতন হয়, তখন কিন্তু তাকে বলা হয় রিফ্লেকশনস। এবং সেন্সেশনের ক্ষেত্রে যত না বেশি অ্যাটেনশন থাকে, মানসিক প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভ করতে গেলে, মানে অন্তর্দর্শন বা রিফ্লেকশন সম্বন্ধে জ্ঞান লাভ করতে গেলে কিন্তু অনেক বেশি আমাদের অ্যাটেনশনের প্রয়োজন হয়। কি বললাম? সেন্সেশনের ক্ষেত্রে কিন্তু অত বেশি অ্যাটেনশনের দেওয়া দরকার থাকে না, কিন্তু রিফ্লেকশনের ক্ষেত্রে কিন্তু যেহেতু এটা মানসিক প্রক্রিয়া, সেহেতু এখানে কিন্তু একটা অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন রয়েছে। এবং কিন্তু জ্ঞান লকের মতে এই সংবেদন এবং অন্তর্দর্শন, সেন্সেশন এন্ড রিফ্লেকশন, এই দুটোর মাধ্যম দিয়ে কিন্তু হয়। এবং আমাদের মন কিন্তু একের বেশি ধারণা গ্রহণ করতে পারে না। মেন্টাল অপারেশনস ইন কমপ্লেক্স আইডিয়াস, আমাদের মনটা কিন্তু সক্রিয় থাকে। আমাদের এই জায়গাটা লিখে নাও, মেন্টাল অপারেশনস ইন দা কমপ্লেক্স আইডিয়াস। এই যে জটিল যে ধারণা রয়েছে, একটা তো সিম্পল আইডিয়াস, আরেকটা কি কমপ্লেক্স আইডিয়াস। এই কমপ্লেক্স আইডিয়াসকে কিন্তু মন বাহ্য জগৎ থেকে গ্রহণ করে না। লাইবনিজ, আমি বললাম না, লাইবনিজ কিন্তু চরমপন্থী বুদ্ধিবাদ, আর চরমপন্থী তাকে কিন্তু বুদ্ধিবাদ বলা হয়। নরমপন্থী অভিজ্ঞতাবাদ আর চরমপন্থী বুদ্ধিবাদ কিন্তু লাইবনিজ। এটা কিন্তু ডেকার্ট, স্পিনোজা কিন্তু নরমপন্থী বুদ্ধিবাদ, ঠিক আছে, আর লাইবনিজ কিন্তু চরমপন্থী অভিজ্ঞতাবাদ এবং নরমপন্থী অভিজ্ঞতাবাদ এবং চরমপন্থী বুদ্ধিবাদ, এটা কিন্তু লাইবনিজ। সরি আমি ভুল বলছি। লক, ভালোভাবে কনসেপ্টটা লিখে নাও। লক কিন্তু নরমপন্থী অভিজ্ঞতাবাদ, এটা দেখো, লক হচ্ছে নরমপন্থী অভিজ্ঞতাবাদ। লক হচ্ছে নরমপন্থী অভিজ্ঞতাবাদ, একটু লিখে নাও, আমি লেখাই নি জায়গাটা। লাইবনিজ হচ্ছে চরমপন্থী বুদ্ধিবাদ, লাইবনিজ হচ্ছে চরমপন্থী বুদ্ধিবাদ, লক হচ্ছে নরমপন্থী অভিজ্ঞতাবাদ, আর ডেকার্ট, স্পিনোজা এরা দুইজন হচ্ছে
নরমপন্থী বুদ্ধিবাদ লেখা গেছে, অনেক সময় কিন্তু কোশ্চেন দেয় এখান থেকে, লেখা গেছে এই জায়গাটা। লক কিন্তু নরমপন্থী অভিজ্ঞতাবাদ, লাইক